আমার মা হারিয়ে গিয়েছিলেন হঠাৎ করেই। আমি তখন খুব ছোট। সেদিন বৃষ্টি ছিল। মা গিয়েছিলেন মামার বাসায়। আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম। মা যাবার সময় মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আমি একটুক্ষণ পরেই চলে আসছি, তুই কবিতাটা মুখস্থ করে ফেলিস। আমি তাই কবিতাটা মুখস্থ করছিলাম। সকাল দুপুর কাজলা দিদি আমার মুখস্থ হয়ে গেল, কিন্তু মা তখনও ফিরল না। বাবা ফিরলেন সন্ধ্যায়। আমি কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে মায়ের না ফেরার কথা জানালাম। বাবা মামার কাছে গেলেন। মামা জানালেন মা আসেননি তাদের বাড়ি। বাবা আর কিছু না বলে চুপচাপ বাসায় এসে শুয়ে পড়লেন। আমি সারা রাত মায়ের অপেক্ষায় জেগে রইলাম। মা ফিরলেন না। পরদিনও মা ফিরলেন না। তারপরদিনও মা যেন হারিয়ে গেছেন পৃথিবীর বুক থেকে। সবচেয়ে অবাক ব্যাপার, মা যেন সবার মন থেকেও হারিয়ে গেলেন। বাবা 2-3 দিন মাকে খুব খুঁজলেন, এরপর হাল ছেড়ে দিলেন। কেন যে দিলেন বুঝলাম না। মায়ের প্রতি তার মমতা কি ওই দিনের শেষ হয়ে গিয়েছিল, না অন্য কিছু জানতে পারিনি তখন। জানলাম 3 মাস পর। এক সন্ধ্যায় বাবা এক অচেনা মহিলাকে নিয়ে এসে বললেন, ইনি তোমার নতুন মা, ইনাকে সালাম করো। আমি তাকে সালাম না করে সোজা ঘরে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলাম। বাবা অনেকক্ষণ দরজায় ধাক্কালেন, কিন্তু দরজা খুললাম না। যখন খুললাম বাবা তখন প্রচন্ড মারলেন। এত মারলেন যে শেষমেশ অচেনা মহিলাটি বাবার হাত চেপে ধরে বললেন, এই কি করছেন, মেরে ফেলবেন নাকি ছেলেটাকে? বাবার সাথে সেদিন থেকে আমি কথা বলি না। বাড়িটা আমার কাছে নরকের মতো হয়ে গেল। এখানে কাউকে যেন চিনি না। যতক্ষণ বাড়ি থাকি নিজের ঘরে চুপচাপ বসে থাকি। বাইরে বের হলে সোজা মামার কাছ বাসায় চলে যাই। মামা মামি দুজনেই আমাকে অনেক আদর করেন। মামা খুব দুঃখ করেন তার বোনটির জন্য। মাঝে মাঝে আমার সামনেই কেঁদে ফেলেন। মামিও কাঁদেন। কাঁদতে কাঁদতে বলেন, এত সুন্দর ছেলেটাকে ফেলে কই যে আমার বোনটা হারায় গেল, কই যে চলে গেল। কত সুন্দর করে ভাবি বলে ডাকতো মেয়েটা, আর ডাকবে না। মামা মামির কান্না দেখে আমারও কান্না পায়। আমার কাঁদতে ভালো লাগে না। আমি তখন রিঙ্কুর সাথে খেলি। রিঙ্কু আমার মামাতো বোন। আমরা প্রায় সমবয়সী। ছোট থেকেই আমরা পিঠাপিঠি ছিলাম। মা হারিয়ে যাওয়ার পর আরো কাছাকাছি হলাম দুজন। আমি সারাদিন খেলি রিঙ্কুর সাথে। ধান খেতে ছুটে বেড়াই, দিঘিতে নেমে শালুক তুলি। প্রচন্ড বৃষ্টির পর মাটির গ্রান শুতে শুতে ব্যাঙ ধরতে বেরোই। আমাদের সারাদিন এমন ভাবেই কাটে। এক দুপুরবেলা আমি আর রিঙ্কু মামার বাড়ির পিছে সুপুরি বাগানের নতুন ঢিবিটার উপর বসে খেলছি। মায়াবী নির্জন দুপুর। সূর্যের কড়া রোদ বাগানের ফাঁক গলে এধারে ওধারে পড়ে অদ্ভুত এক কল্পলোক তৈরি করেছে। আশেপাশে কেউ নেই। খেলতে খেলতে রিঙ্কু হঠাৎ বলল, একটা জিনিস দিব তোকে, নিবি? আমি বললাম, কি জিনিস? চোখ বন্ধ কর। চোখ বুঝলাম। রিঙ্কু কি দেয় তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঠোঁটে অদ্ভুত এক স্পর্শ পেলাম। আমার সর্ব ইন্দ্রিয় যেন কেঁপে উঠলো সেই স্পর্শে। আমি চোখ মেলে বললাম, রিঙ্কু এটা কি? রিঙ্কু কিছু বললো না। চোখ নামিয়ে কেবল লাজুক মুখ টিপে হাসতে লাগলো। পরদিন মামা ভীষণ জ্বরে চোর মারলেন আমার গালে। চিৎকার করে বললেন, বেয়াদব, এই বয়সে এসব? বাড়ি ফেরার পথে তোদের দেখে লজ্জায় তো আমার মাথা কাটা গেল। আর যেন কোনোদিন তোকে আমার বাড়ি আসতে না দিই। মাথা নামিয়ে ভেজা চোখে মামার বাড়ি থেকে চলে এলাম। রিঙ্কুর দিকে ফিরেও তাকালাম। তারপর কিছুদিন আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলাম। সারাদিন নিজের ঘরে থাকি। নতুন মহিলাটা আমার খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়। মাঝে মাঝে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, তোমার কি হয়েছে বলো তো? আমি ওনাকে কিচ্ছু বলি না। ওনাকে আমার অসহ্য লাগে। কিছুদিন পর বাবা জানালেন আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকার এক রেসিডেন্সিয়াল স্কুলে আমার পড়ার ব্যবস্থা করেছেন। নতুন মহিলাটি সাথে সাথে বললেন, দরকার কি, এত ছোট মানুষ ঢাকায় গিয়ে একা একা থাকবে কি? বাবা বললেন, থাকতে পারবে, সারা জীবন আমরা ওকে কোলে নিয়ে বেড়াবো নাকি? একা থাকা শিখতে হবে না? পরদিন আমি ট্রেনে চেপে ঢাকায় রওনা দিলাম। যদিও বাড়িটা আমার নরকের মতো লাগতো, তবুও যাওয়ার সময় খুব খারাপ লাগছিল আমার। এই বাড়িতে আমার সব ছিল। আমার মা ছিল, বাবা ছিল, ছুটির দিনের খুনসুটি ছিল, একসাথে বসে গল্প করা ছিল, বৃষ্টির দিনের খিচুড়ি ছিল, ঈদের দিনের আনন্দ ছিল। এখন যদিও কিচ্ছু নেই, তবু মায়ের ঘ্রাণ ছিল। আজ থেকে তাও পাবো না। ট্রেনে বসে খুব কান্না পাচ্ছিল। মায়ের কথা মনে পড়ছিল, বাবার কথাও মনে পড়ছিল। আমি ঠোঁট চেপে কান্না আটকাচ্ছিলাম। রিঙ্কুর কথা মনে উকি দিচ্ছিল। আমি জোর করে রিঙ্কুর মুখটা সরিয়ে দিলাম মন থেকে। এরপর ঢাকা। টানা 10 বছর রইলাম ঢাকায়। এর মধ্যে একবারও বাড়ি আসিনি। ছুটির দিনগুলোতে ঢাকাতেই থাকতাম, নইলে কোনো বন্ধুর বাড়ি বেড়াতে চলে যেতাম। বাড়ি যেতে ইচ্ছে করতো না একবারও। ইচ্ছে করলেও সেই ইচ্ছেটাকে পাত্তা দিতাম। বাড়ি ফিরলাম 10 বছর পর। এই 10 বছরে কত কি যে বদলে গেছে। আমার নিজের বাড়ি নিজের এলাকাতেই যেন আমি চিনতে পারছিলাম না। শুধু একটা জায়গা একরকমই আছে, রিঙ্কুদের বাড়ির পিছে সুপুরির বাগানটা। আমি যেমন দেখেছিলাম ছোটবেলায়, ঠিক যেন তেমনই আছে বাগানটা। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। রাত নেমেছে ততক্ষণে। জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। এখানে ওখানে 2-4টা জোনাকি আলো জড়িয়ে উঠতে লাগলো। ঝিঝিদের অবিরাম সঙ্গীত বাজতে লাগলো চারিদিকে। আমি অপেক্ষা করি রিঙ্কুর। রিঙ্কু ফেরে 10টা নাগাদ। আমার ডাক শুনে সে ভীষণ চমকে যায়। ভীতু হরিণের মতো সে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আবার বলি, আমি রে রিঙ্কু, চিনতে পারিসনি? রিঙ্কু এবার তো আমাকে চিনতে পারে। অবাক হয়, ভয়ও পায়। ভয় পাওয়া গলায় আমাকে বলে, তুই কখন আসলি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি হাসি মুখে বলি, ভয় পাস নে? আমি জানি তোর বিয়ে, তোর বদনাম করে বিয়ে ভাঙার কোনো ইচ্ছাই আমার নাই। শুধু কয়েকটা কথা জানতে এসেছিলাম তোকে। রিঙ্কুর ভয় তবুও কাটে না। বলে, এখানে কেন? বাসায় এসে বলো। না, বাসায় না, এখানেই বলতে হবে। তাহলে তাড়াতাড়ি বলো, যেতে হবে আমায়। আচ্ছা বলছি, তুই তো জানিস আমার মা হারিয়ে গেছে। কেমনে হারিয়ে গেছে জানিস?
না, জানি না, তবে বলি শোন, এই 10 বছর অনেক খোঁজ খবর নিয়েছি আমি, অনেক কিছু জানতে পেরেছি, সবকিছুই এখন পরিষ্কার আমার কাছে। আজ এখানে এসেছি সবকিছুর হিসাব চুকাতে। রিঙ্কু ভয় পায়। মানে? বলছি, মা হারিয়ে যায় কবে জানিস তো? আমি ভেবেছিলাম মা মারা যাওয়ার পরেই বাবা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু না, বাবা আর নতুন মায়ের বিয়ের সার্টিফিকেট আমি দেখেছি। ওনাদের বিয়ে হয়েছিল মা হারিয়ে যাওয়ার 1 মাস আগে। বাবা লুকিয়ে বিয়ে করেছিলেন। নতুন মায়ের কিছু করবার ছিল না, গরিব ঘরে মানুষ তিনি, চাচাদের কাছে মানুষ হয়েছেন। ওনাদের গ্রামে গিয়ে ওনাকে বাবার পছন্দ হয়, বিয়ের প্রস্তাব দেয়। আপদ বিদায় করতে পেরেছে ভেবে ওনার চাচারা তড়িঘড়ি করে নতুন মায়ের সাথে বাবার বিয়ে দিয়ে দেয়, কোনো খোঁজ খবর না নিয়ে। বাবা এই বিয়ের কথা মায়ের কাছে গোপন রাখে, কিন্তু মা কোনোভাবে টের পেয়ে যায়। মা ঠিক করেন বাবাকে ডিভোর্স দিবেন আর মামলা করবেন বাবার নামে। বাবা ভয় পেয়ে যান, এমনিতে জেলে যাবার ভয়, তার উপর তার চাকরি হারাবার ব্যাপারটাও নিশ্চিত। তিনি ঠিক করেন মায়ের মুখ বন্ধ করা লাগবে, যে কোনোভাবেই হোক। যেদিন মা হারিয়ে যায় সেদিন আমরা জানতাম বাবা বাসায় ছিলেন না, অফিসে গিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা ভুল, বাবা ওই দিন ছুটি নিয়েছিলেন অফিস থেকে। অনেকেই তাকে এলাকাতেও দেখেছে। মা বাড়ি থেকে বের হতেই বাবা তার পিছু নেয়, পিছু নিয়ে এই সুপারির বাগান পর্যন্ত আসেন। রিঙ্কু শিরে ওঠে, ফিসফিস করে বলে, ফুপায় তাহলে খুন করেছেন ফুপুমণিকে? আমি বলি না না। বাবাকে ডিভোর্স দিয়ে মামলা চালানো, আমাকে নিয়ে আলাদা থাকা, এসব কিছুর জন্যই মায়ের অনেক টাকার দরকার ছিল। তুই হয়তো জানিস না, নানা মারা যাওয়ার সময় দক্ষিণ পাড়ার ধানি জমিটা মাকে দিতে বলেছিলেন। মামাই ওই জমিটা ভোগ দখল করতেন। পরে টাকার দরকার হয়, মা মামাকে বলেন জমিটা তাকে দিয়ে দিতে। মামা রাজি হলেন না। ওই জমি থেকে অনেক টাকার ধান আসে মামার। মামা এর বদলে কিছু টাকা দিতে চাইলেন মাকে। মা ওই টাকা নিতেই সেদিন এই বাগানে আসেন, কিন্তু এখানে টাকার অঙ্ক দেখে মা রেগে যান। মামা যে টাকা মাকে দিতে চেয়েছিলেন তার চাইতে অনেক কম টাকা নিয়ে এসেছিলেন। জমিটার দাম ছিল এর থেকে অনেক অনেক বেশি। এই নিয়ে মা আর মামার ঝগড়া শুরু হয়। ঝগড়া চলতে চলতেই মামা এখানে পড়ে থাকা একটা কাঠ দিয়ে মায়ের মাথায় জোরে বাড়ি মারে। মা তখনই মারা যায়। রিঙ্কু ফুপিয়ে কেঁদে ওঠে, তুই মিথ্যা বলছিস, আব্বা এমন কাজ করতেই পারেন না। না রে, আমি মিথ্যা বলি নাই, তিনি এটা করেছেন এবং তিনি নিজের মুখে এটা স্বীকার করেছেন। আর তাছাড়া এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীও ছিল। কে জানিস? হ্যাঁ, বাবা মার পিছু পিছু এখানে এসে পুরো ঘটনাটি দেখেন, কিন্তু কাউকে কিছু না বলেই খুশি মনে বাড়ি ফিরে যান। তার আর চিন্তা কি, আপত্ত বিদায় হয়েছে। মামা মায়ের লাশটাই বাগানে পুঁতে ফেলেন। আমি নির্লিপ্তভাবে কথাগুলো বলে গেলাম, গলাটা একটুও কাঁপলো না। আমি তো এখন আর 10 বছর আগে সেই ছোট ছেলেটা নই, এখন রক্ত টকবগে তরুণ। খুনের নেশায় রক্ত কিলবিল করতে থাকে। রিঙ্কু হঠাৎ কান্না থামলো, কিছু যেন বুঝতে পেরেছে। ভয় পাওয়া গলায় ফিসফিসিয়ে বলল, তুই এই গ্রামে কেন এসেছিস? বলেছি না হিসাব চুকাতে। কি হিসাব? প্রথমে বাবার হিসাব। নতুন মাকে বিয়ে করার সময় বাবার প্রচুর টাকার দরকার ছিল। সংসারের হিসাব থেকেও সেই টাকা নিতে পারছিলেন না। মাঠের পেয়ে যাবেন বলে ঘুষ খেয়ে তার অফিসের একটা প্রজেক্ট পাশ করে দেন। এই প্রজেক্টের কথা মনে হয় তুই শুনেছিস। গত সপ্তাহে এক জায়গায় মাটি দেবে গিয়ে অনেক মানুষ মারা গেল না? এটা ছিল সেখানে আবাসন তৈরির প্রজেক্ট। এটা নিয়ে এখন বেশ তুলকালাম হচ্ছে। আমি বাবার বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণ তার অফিসে দাখিল করে এসেছি। এখন তদন্ত হচ্ছে বাবাকে নিয়ে। তার চাকরিটা যাবে শিগগির, মামলা হবে, জেলও হয়ে যেতে পারে। বৃদ্ধ বয়সে এত ধকল তিনি কিভাবে সামলান তা দেখা যাবে। রিঙ্কু চোখের জল মুছে বলল, আর আমার বাবা? আমি কিছু বলি না। বল, আমার বাবার সাথে কি করেছিস? আমি শুধু বলি দক্ষিণ পাড়ার ধানির জমিটা আছে না, ওটার নিচে কাল খুঁজে দেখিস। রিঙ্কু চিৎকার করে ওঠে। আমি দ্রুত সেখান থেকে চলে আসি। রিঙ্কুর দিকে ফিরেও তাকাই না। 10 বছর আগে যেভাবে এসেছিলাম, এত প্ল্যান করেও শেষমেশ রিঙ্কুকে সব বলে দিলাম কেন কি জানি। মনে হয় মেয়েটাকে দেখতে খুব ইচ্ছা করছিল তাই। যদিও এতে কোনো সমস্যা হবে না, কাগজে কলমে আমি আছি শরীয়তপুর। আমি যে এখানে এসেছিলাম কেউ প্রমাণ করতে পারবে না। রিঙ্কুকে একটা কথা বলা হয়নি। সেই নির্জন দুপুরবেলায় আমরা যে ঢিবিটার উপর বসে খেলেছিলাম সেটা কি ছিল তখন বুঝতে পারিনি। ওটা ছিল আমার মায়ের কবর। মামা মাকে খুন করে ওইখানেই তাকে লুকিয়ে রেখেছিলেন, আর মা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন চিরদিনের জন্য।